আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের লাইভে আমি আছি এস এম রিফাত শাহরিয়ার, কাউন্সিলর, মাইগ্রেশন রিসোর্স সেন্টার বাংলাদেশ। আর আজকে আমাদের সাথে আছেন আমাদের রেনুমা শারমিন আপু। আপু, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি রেহনুমা শারমিন। আমি পেশায় একজন আইনজীবী এবং অভিবাসী তথ্য কেন্দ্র, যা মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বাংলাদেশে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। অভিবাসী তথ্য কেন্দ্র, আমাদের লাইফটা আসলে শুরু করার আগে আমি অভিবাসী তথ্য কেন্দ্র সম্পর্কে রিফাত ভাইকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি অভিবাসন তথ্য কেন্দ্র, আমরা প্রবাসী বাংলা কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। ঢাকা ডেমো এবং কুমিল্লা ডেমোতে আমাদের অফিস রয়েছে। আর আমরা যে কোনো ধরনের অভিবাসন সম্পর্কিত তথ্য সেবা দিয়ে থাকি। তো আপনাদের যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, যারা বিদেশে যাচ্ছেন এবং যারা বিদেশে আছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার জন্য আমরা আপনাদের যে কোনো সময় যে কোনো ধরনের পরামর্শ এবং আপনাদের কাউন্সিলিং অথবা যে কোনো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর আমাদের সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের নিচে স্ক্রলে আমাদের ঠিকানা দেওয়া আছে, এখানে আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল এবং আমাদের ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপু। যদি আমি আরেকটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে অভিবাসী তথ্য কেন্দ্র অভিবাসন সংক্রান্ত ওয়ান স্টপ তথ্য ও সেবা কেন্দ্র, যেখান থেকে সম্ভাব্য এবং বিদেশ ফেরত অভিবাসীরা অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য, সেবা বা পরামর্শ গ্রহণ করতে পারবে। অভিবাসী তথ্য কেন্দ্র জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকা এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সাথে সম্মিলিতভাবে কাজ করছে। অভিবাসী তথ্য কেন্দ্র বর্তমানে ঢাকা ও কুমিল্লায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যেটাকে আমরা ডেমো অফিস, অনেকে আবার ফিঙ্গার অফিসও বলে থাকে, তার অভ্যন্তরে অবস্থিত। তো যাই হোক, আপনারা অলরেডি তো জেনে আমি গিয়েছেন আপনাদেরকে একটু যে জানাতে চাই। আপু প্লিজ জি, কন্টিনিউ করেন। জি, অভিবাসী তথ্য কেন্দ্র ঢাকায় যোগাযোগের ঠিকানা: জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকা, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, স্কাটন গার্ডেন, রমনা, ঢাকা ১০০০। এবং অভিবাসী তথ্য কেন্দ্র কুমিল্লায় যোগাযোগের ঠিকানা: জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা, ২৫ চান্দোলা হাউস, বাগিচাগাঁও, কুমিল্লা। আমাদের অফিসিয়ালি ব্যবহৃত দুইটি মোবাইল নাম্বার আছে, যা আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন। আমি তারপরে আরেকবার নাম্বার দুইটি বলতে চাই। সেটি হচ্ছে 017-130-86-330 এবং 017-306-666-936। এই দুইটি নাম্বারে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপনারা ফোন করে অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য বা পরামর্শ গ্রহণ করতে পারবেন। এছাড়াও আপনারা আমাদেরকে আপনাদের সমস্যা জানিয়ে ইমেল করতে পারবেন info@mrc-bangladesh.org, এই ইমেল অ্যাড্রেসটিতে। আচ্ছা, তো যাই হোক, আমাদের আপু আপনার আমাদেরকে সবকিছু বলে দিলেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, আমাদের ফেসবুক পেজে আপনারা যখন ইচ্ছা তখন মেসেজ দিতে পারেন। মেসেজের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার জন্য। আর আমাদের ফেসবুক পেজে যেটা রয়েছে সেটা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে অলরেডি আমাদের দেখছেন। তারপর আমরা বলছি মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বাংলাদেশ। তো যাই হোক, আজকে আমরা বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হলো যে আমাদের ঋণ, প্রবাসী যারা দেশে এসেছেন তাদের ঋণ ব্যাপারে। আপনারা সবাই জানেন বা আমরা সবাই যেটা এখন ফেস করছি সেটা হলো কোভিড-19 বা করোনার প্রাদুর্ভাব। তো আমাদের এই সংকটকালীন মুহূর্তে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের জন্য, আমাদের যারা প্রবাসী যেসব ভাই বোনেরা দেশে চলেছেন তাদের ওয়েজার্নার্স বোর্ডের মাধ্যমে ২০০ কোটি টাকা একটি ঋণ প্রকল্প হাতে নিয়েছেন এবং খুবই স্বল্প পরিমাণ, খুবই স্বল্প সুদে এই ঋণটা প্রদান করে থাকবেন। তো আমরা বেসিক্যালি, আমি এবং আপু, এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আর তাছাড়া আপনার আমাদের যে লাইভে আপনার কমেন্ট সেকশনে আপনারা লাইভের মাধ্যমে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের যথাসাধ্য আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আপু, আমি কি আমাদের যেটা কোভিড-19 এর কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী পুনর্বাসন ঋণ নীতিমালা ২০০০, এ ব্যাপারে কি আমি কিছু বলবো, শুরু করব? আহ জি, রিফাত ভাই, কিন্তু শুরু করার আগে আমি আসলে কিছু বিষয় একটু বলতে চাই। যেহেতু আজকের আমরা যে টপিকটা চুজ করেছি সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক।
ব্যাংকের মাধ্যমে যে প্রবাসীদের যে ঋণ সুবিধাগুলো প্রদান করা হয় সেই সম্পর্কে আমরা আসলে বিস্তারিত আলোচনা করব। তো প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে, এটা হচ্ছে প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত ব্যাংক যেটাকে আমরা বলে থাকি, যেটা শুধুমাত্র প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের লোন সুবিধা কিংবা বিভিন্ন ধরনের ডিপিএস সুবিধা, বিভিন্ন ধরনের এই ধরনের সুবিধাগুলো প্রদান করে থাকে। এটা এখানে শুধুমাত্র অভিবাসীরা এই সুবিধাগুলো ভোগ করতে পারবে, কিন্তু এটা সম্ভাব্য হোক বা বিদেশ ফেরত হোক, উভয় ধরনের অভিবাসীরাই এই ধরনের সুবিধা ভোগ করে থাকে। তো প্রবাসী কল্যাণ ব্যাংকের যে লোন ফ্যাসিলিটি আছে, সেই লোন ফ্যাসিলিটি গুলো প্রধানত তাদের দুই ধরনের লোন ফ্যাসিলিটি আছে। একটা হচ্ছে যেটা তারা মানে অ্যাজ ইউজুয়াল সবসময় দিয়ে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিদেশে যাবার পূর্বে অভিবাসন ঋণ যেটাকে বলা হয়ে থাকে, আর আরেকটা হচ্ছে যে বিদেশ থেকে যারা ফেরত এসেছে তাদেরকে এখানে পুনর্বাসনের জন্য রিহ্যাবিলিটেশন লোন, যাতে তারা দেশে ফেরত এসে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং নিজেরা স্বাবলম্বী ভাবে তাদের পরিবারকে লালন পালন করতে পারে বা পরিবারের দেখাশোনা করতে পারে, এই জন্য এই লোনটা তারা সাধারণত প্রোভাইড করে থাকে। বর্তমানে যে করোনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই করোনা পরিস্থিতির কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েজ এন্ড কল্যাণ বোর্ডের সহায়তায় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে একটি লোনের স্কিম চালু করেছে, যেটাকে আমরা যারা এই কোভিড পরিস্থিতিতে বা করোনা পরিস্থিতিতে বিদেশ থেকে যারা চাকরি হারিয়ে ফেরত এসেছে তারাই একমাত্র এই লোন সুবিধাটা গ্রহণ করতে পারবে। এবং এটার একটা টাইম লিমিট আছে, এটার একটা প্রসিজার আছে, কিন্তু সাধারণত প্রবাসী কল্যাণ ব্যাংক অন্যান্য লোনের ক্ষেত্রে তাদের সুদের হারটা যেটা থাকে সেটা থেকে কোভিড এর কারণে বা করোনার কারণে যে সুদের হারটা নির্ধারণ করেছে সেটা তুলনামূলকভাবে কম নির্ধারণ করেছে। তো আপনি এটা নিয়ে এই বিষয়ে একটু বিস্তারিত বলেন। অনেক ধন্যবাদ, আপনি আসলে খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, অনেক ধন্যবাদ। তো হ্যাঁ, আপুর সাথেই আমি যেটা বলতে চাই যে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক কোভিড-19 এর কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী পুনর্বাসন ঋণ 2020 এর আওতায় ওয়েজ আর্নার্স বোর্ড এর কল্যাণ তহবিলে প্রদত্ত 200 কোটি টাকা এর মাধ্যমে স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে প্রাথমিকভাবে তহবিল গঠন করা হয়েছে। আর যে সকল বাংলাদেশি অভিবাসী কর্মী কোভিড-19 এর প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত এসেছেন, সে সকল কর্মী বিদেশে মৃত্যুবরণ করেছেন, তার পরিবারের একজন উপযুক্ত সদস্যকে পুনর্বাসনের লক্ষ্যে স্বল্প সুদের ঋণ প্রদান করে বা পুনর্বাসন ঋণ হিসেবে যেটা বিবেচিত হবে। তো যাই হোক, এখন আমরা আসলে একদম সরাসরি চলে যাই যে অ্যাকচুয়ালি এই লোনটা পাওয়ার জন্য মানে কারা এই লোনটা পাবেন আর কি কি দরকার হবে এই এই লোনটার জন্য। তো আমি প্রথমেই আসলে একটু বলতে চাই যে আসলে লোনটা পাবেন কারা। তো এই ক্ষেত্রে প্রথমেই আমি যেটা মেনশন করতে চাই যে 1 মার্চ বা 1 মার্চ এই বছরের থেকে যারা এসছেন তারাই আসলে এই লোনটার জন্য বিবেচিত হবেন। তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আর আবেদনকারীকে ব্যাংকের যে শাখায় অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ব্যাংক যেখানে আছে সেখানে থাকতে হবে, এবং আপনার যারা লোন গ্রহীতাকে অবশ্যই 18 বছর বয়স হতে হবে। আবেদনকারীর পাসপোর্টে বহির্গমন ও আগমন সিলযুক্ত পাতা সহ এর সত্যায়িত ফটোকপি, বিএমইটের স্মার্ট কার্ড, তাছাড়া তার পেশার আইডি কার্ডের ফটোকপি, সত্যায়িত ফটোকপি, বৈধ পথে বিদেশ গমনের প্রমাণপত্র বা যে আপনি যে বৈধভাবে বিদেশ গিয়েছেন সেক্ষেত্রে আপনার যেসব ডকুমেন্টস আছে সেসব, চাকুরির চুক্তিপত্র, রেমিটেন্স পাঠিয়েছেন সেটার প্রমাণ সহ, আপনাদের যেখানে যেভাবে রেমিটেন্স পাঠিয়েছেন সেটার যে রিসিপ্ট থাকে, এসবগুলো আপনার সত্যায়িত করে আপনাকে এগুলো দাখিল করতে হবে, এবং এটা জনশক্তি অফিস থেকে এই প্রত্যয়নপত্রগুলো আপনাদেরকে দাখিল করতে হবে। আর তাছাড়া আর ভাইয়া আমি যদি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে এটা করোনা পরিস্থিতির কারণে একটা বিশেষ লোনের ব্যবস্থা করা হয়েছে। সাধারণত প্রবাসী কল্যাণ ব্যাংক যে লোনগুলো প্রোভাইড করে থাকে সেগুলো হচ্ছে যারা বৈধ পথে বিদেশে গমন করেছে বা সেখান থেকে মানে বৈধ পথে ফেরত এসেছে, তারাই সাধারণত ঋণ সুবিধাগুলো গ্রহণ করতে পারে। কিন্তু যেহেতু করোনা একটা মহামারী এবং আকস্মিক একটা দুর্যোগ, যার কারণে করোনা পরিস্থিতির কারণে যে পুনর্বাসন ঋণটা, যে বিশেষ পুনর্বাসন ঋণটা সুবিধাটা দেয়া হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে, সেক্ষেত্রে যেটা হয়েছে যে যদি এক তো হচ্ছে বৈধ পথে যারা বিদেশে গিয়েছে
তারা তো এটার জন্য অবশ্যই মানে হবে, এটা এই লোনটা পাওয়ার অ্যাপ্লিকেশন করার জন্য। এছাড়াও যদি কেউ দেখা যাচ্ছে অনেকে থাকে যে হয়তো বিদেশে গিয়েছে চাকরির জন্য, বাট কিছু সময় পরে দেখা যাচ্ছে যে ওনারা সেখানে হয়তো চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, বা হয়তো ওনারা ওখানে স্টে করে থেকে যায়। তো সেই ক্ষেত্রে যদি এমন কেউ থাকে যে তাদের মানে তারা ওখানে অনিয়মিত হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা প্রবাসী কল্যাণ ব্যাংক বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে সুবিধাটা দিয়েছে, যে সেই ব্যক্তি যদি হচ্ছে তারা বৈধ পথে রেমিটেন্সটা পাঠাই থাকে, মানে হুম। ব্যাংকের মাধ্যমে বা বৈধ কাগজপত্র থাকে, যে যদিও সে সেখানে অবৈধ, অবৈধ তো আমরা বলি না, যে অনিয়মিত যদি হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অন্তত রেমিটেন্সটা যদি ওনারা সঠিক পথে তাদের ওনাদের কাছে যদি যথার্থ কাগজপত্র থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি। ওনারাও এই লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই লোনের অ্যাপ্লিকেশনটা প্রবাসী কল্যাণ ব্যাংকেই করতে হবে, কিন্তু এক্স্যাক্টলি। লোনটা হ্যাঁ নিকটস্থ পুরা সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন শাখা রয়েছে, সুতরাং রয়েছে। আপনার নিকটবর্তী যে শাখাটা আছে সেখানে যে আপনারা এই লোনটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আরেকটু বলে যে প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে বা এই শাখা কোথায় আছে, এটি কিন্তু আমাদের ফেসবুক পেজে অলরেডি শেয়ার করা হয়েছে। আপনারা আমাদের ফেসবুক পেজে যদি একটু আপনার নিয়মিত আপনারা আমাদের ফলোয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন। তাছাড়া আমাদের যেটা আপনি আমাদের ফটো গ্যালারি থেকেও এই তথ্যটা পেতে পারেন। তো আপু, আমি কি একটু কন্টিনিউ করব যে জি আমাদের যে অবশ্যই। জগতে, জি থ্যাংক ইউ আপু। তো আমাদের নেক্সট পয়েন্ট যেটা ছিল যে বিশ্বব্যাপী কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে যে সকল বাংলাদেশি অভিবাসী কর্মী ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত এসেছেন, সে সকল কর্মী বিদেশে অথবা যে সকল কর্মী বিদেশে মৃত্যুবরণ করেছেন, তার পরিবারের উপযুক্ত একজন সদস্য এই ঋণ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ একটি পরিবার থেকে কিন্তু একজনই এই ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটি পরিবার থেকে একাধিক ব্যক্তি এই ঋণ পাওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া অন্য কোনো সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান হতে ঋণ খেলাপি যারা আছেন তারা কিন্তু এই ঋণের জন্য বিবেচিত হবেন না। উম্মাদ দেউলিয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রাষ্ট্রদ্রোহী মামলা আসামি ঋণের জন্য বিবেচিত হবে না। আর তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ইতিপূর্বে গৃহীত ঋণ নিয়মিত হতে হবে। তো ঠিক আছে। আর তাছাড়া আমি এবার একটু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো, সেটা হলো যে প্রবাসী ব্যাংক হতে যে ঋণ প্রাপ্তিতে যে ঋণ প্রাপ্তির জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন বা যে কাগজপত্র প্রয়োজন, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। সেটা আমাদের মোটামুটি 9টি কাগজ লাগবে। সবাই এটা একটু আমার মনে হয় একটু মন দিয়ে শোনা উচিত যে কি কি লাগবে। আমি এটা সিরিয়ালি বলে যাচ্ছি। পাসপোর্টের ফটোকপি, আবেদনপত্র, দেশে ফেরত আসার কারণ ব্যাখ্যা করে। 3 নম্বর হলো রেমিটেন্স প্রেরণের প্রমাণ, আপনি যে রেমিটেন্সটা পাঠিয়েছেন সেটার ভ্যালিড ডকুমেন্ট, এটা ব্যাংক স্টেটমেন্ট হতে হবে। বহির্গমনের ছাড়পত্রের কপি, আপনি যখন বহির্গমন হয়েছেন সেটা যে ইমিগ্রেশন থেকে যে ছাড়পত্রটা দেওয়া আছে সেটার কপি লাগবে। আপনার ভিসার কপি লাগবে। আইডি কার্ডের কপি হলো যেটা আপনার যা মিডল ইস্টে আছে ইকামা কপি বা চাকরির পরিচয়পত্র। আউটপাসের কপি, আউটপাসটা হয়তো আপনারা জেনে থাকবেন যে যারা বিদেশ থেকে ডকুমেন্টস ছাড়া আসে তাদের এয়ারপোর্টে একটা আউটপাস দেওয়া হয়। তো সেই আউটপাসটার একটা কপি লাগবে। বিমান টিকিটের কপি, আপনারা যে বিমানে এসেছেন সেই বিমানের টিকিটের একটা কপি লাগবে। আচ্ছা, অ্যারাইভাল এবং ডিপার্চার সিলের কপি, আপনাদের অ্যারাইভাল এবং ডিপার্চার সময় যে একটা ইমিগ্রেশন থেকে একটা সিল দেওয়া হয় সেই সিলটার কপিটা লাগবে। তো আচ্ছা, আমরা তাহলে একটা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হলো যে ঋণের প্রকৃতি বা কি কি ধরনের ঋণ। সেটা হলো প্রকল্প ঋণ বা চলতি পুঁজি বা ক্যাশ ক্রেডিট। ঋণের খাতসমূহ, তো এখানে ঋণের খাতসমূহ অনেকগুলো আছে। তো সবগুলো এটা অনেক বড় বড় পয়েন্ট, তো এগুলো ডিটেলসে যাব না, আমি শর্ট আপনাদের মোটামুটি একটু জানিয়ে দিব। তো আপনার এগুলো মনে হয় আমার একটু যারা কি কি পারপাসে আপনার ঋণগুলি পেতে পারেন সেগুলি আপনার খুব সহজে এখান থেকে জানতে পারবেন। প্রথমে যেটা আছে কৃষিখাত, কৃষিখাতে যেমন মৎস্য সম্পদ, সেখানে আছে যে মাছ চাষের জন্য যেসব বিভিন্ন ধরনের মাছ চাষ আছে, তো এই মাছ চাষের জন্য আপনারা এই ঋণগুলো পেতে পারেন। প্রাণী সম্পদের মধ্যে আপনারা পোল্ট্রি ফার্ম, যেমন মুরগি, হাঁস মুরগি, লেয়ার বা পোল্ট্রি ফার্ম, এগুলির জন্য নিতে পারছেন। গবাদি পশু মোটা তাজাকরণ বা পালন প্রকল্প, আপনার গবাদি পশু পালনের জন্য যদি চান আপনারা এই ঋণগুলো নিতে পারছেন। তারপরে দুধ খামার বা গরু, ছাগল, ভেড়া, মহিষের যদি দুধ খামার করতে চান সেটা আপনারা অবশ্যই পারবেন। এবং অন্যান্য কৃষি খাতের মধ্যে দেশের বিদ্যমান আইন সময় সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক নিষিদ্ধ নয় এবং বাণিজ্যিকভাবে লাভজনক প্রতিষ্ঠান উৎপাদনশীল যে কোনো ধরনের আপনার কৃষি খাতের জন্য আপনারা এই ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
এবং অকৃষি খাতের মধ্যে যেটা রয়েছে কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প প্রকল্প। এখানে যেমন মৃৎশিল্প, ব্লক বা বাটিক প্রিন্টিং, গ্রামীণ স্যানিটারি সামগ্রী তৈরি, তাঁত বা বুনন শিল্প, নকশি কাঁথা তৈরি, কাঠের স্টিলের আসবাবপত্র, ক্ষুদ্র কুটির শিল্প ইত্যাদি এ ধরনের যে কোনো ধরনের আপনারা নিতে পারেন। আর বাণিজ্যিক খাত বলতে যে কোনো ধরনের দোকান, সেটা হতে পারে মুদি, মনোহারি, ডিপার্টমেন্টাল স্টোর, কাপড়ের ব্যবসা, প্রাণী খাদ্য, ধান চাল। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তা আপনারা হয়তো ওয়েবসাইটে যে একটু যদি খুঁজেন তাহলে পেতে পারেন, অথবা আমাদের কাছে আপনারা যদি চাইলেন আমরা ডিটেলস এগুলি বলে দেবো। সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো পয়েন্ট বলতে পারছি না। তারপরে রয়েছে গ্রুপ ঋণ। গ্রুপ ঋণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীগণ অনেকজন, মানে একের অধিক কয়েকজন মিলে আপনারা একটা প্রকল্প বাস্তবায়িত করার জন্য ঋণ নিতে পারেন, যেটা আমরা হতে পারে পার্টনারশিপের বিজনেস, এ ধরনের জন্য একটা বিজনেসের জন্য আপনারা ঋণ নিতে পারেন। ঋণের সীমা এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ঋণের সীমা আপনারা সর্বোচ্চ 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা এই ঋণটি পেতে পারেন। আর ঋণের মেয়াদ এটা আপনার ব্যবসার প্রকৃতি বা কি ধরনের ব্যবসা করছেন সেই অনুযায়ী হবে, বাট এটা কোনোভাবেই 5 বছরের বেশি ঋণের মেয়াদ হচ্ছে না। তো আর আমানত গ্যারান্টি বা আহ, যেটা আপনাদেরকে আমানত বলা হয়, এই জন্য আপনাদের কি 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 ধরনের নির্দেশনা রয়েছে সেটা আমি বলছি। যে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত সহজ জামানতের প্রয়োজন নেই। তারপর 2 লক্ষ টাকা ঊর্ধ্বে ঋণ মঞ্জুরির ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য। 1.5 গুণ সম 1.5 গুণ সম পরিমাণ জামানত নিতে হবে যে কোনো পরিমাণ ঋণের ক্ষেত্রে। প্রকল্প, ব্যবসার মালামাল, অস্থাবর বা স্থাবর বিভিন্ন ধরনের প্রাথমিক জামানত হিসেবে হাইপোথেটিক্যাল দলিল সমূহ, মানে বিভিন্ন দলিলগুলো আপনাদেরকে মর্গেজ রাখতে হবে। আর তাছাড়া আপনাদের গ্যারান্টার লাগবে। গ্যারান্টারের জন্য কিছু আপনাদের রুলস এন্ড রেগুলেশন আছে, যেমন আর্থিকভাবে সচ্ছল হতে আপনার সেটা নিকটস্থ আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোনের, এগুলো গ্যারান্টার হতে হবে ওনাদের। তাছাড়া হচ্ছে সুদের হার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ঋণটির মেইন মোটিভ হলো স্বল্প সুদের ঋণ। তো সেক্ষেত্রে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে এটা 4% সরল সুদ ধার্য করা হয়েছে। মাত্র 4% সুদ হবে এই ঋণটার জন্য যদি আপনারা গ্রহণ করেন, শুধুমাত্র 4%। আর তবে মেয়াদি ঋণের ক্ষেত্রে কিস্তি খেলাপি এবং ক্যাশ ক্রেডিট ক্ষেত্রে মঞ্জুরি পত্রের শর্ত মোতাবেক যথাসময়ে সমন্বয় ব্যর্থতায় আরো 2% অতিরিক্ত সুদ দণ্ড হিসেবে। তো যাই হোক, এখন আরো চলে যাচ্ছি যে পর আমাদের যে চলতি হিসাব রয়েছে। তারপরে হচ্ছে ফর্মের মূল্য মাত্র 200 টাকা। প্রসেসিং এবং সার্ভিস চার্জ কিছু হবে, সেটা অনলি 1%, যেটা ঋণ গ্রহণের সময় 1% প্রসেসিং ফি এবং 2% সার্ভিস চার্জ এটা দিতে হবে। আর তাছাড়া তালিকা বহির্ভূত খাতে অর্থায়ন, দেশের বিদ্যমান আইন সমন্বয়, যেটা বলেছেন যে বিভিন্ন দেশের রুলস এন্ড রেগুলেশনের যেটা বরখেলাপ হয় না, এ ধরনের ইনভেস্টমেন্টে আপনারা ঋণ সুবিধাটা পেতে পারেন। আর চার্জ ডকুমেন্ট রয়েছে, মঞ্জুরির ক্ষমতা রয়েছে। ঋণ আদায় কিছু আপনাদেরকে রুলস এন্ড রেগুলেশন বিভিন্ন টার্মস থাকবে, সেই অনুযায়ী আপনাদেরকে ঋণ আদায় আপনাদের করা হবে। আর প্রয়োজনীয় কাগজপত্র যেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপু, এবার আপনি যদি কিছু বলেন। ভাইয়া আমি যেটা আসলে আরেকটু কিছু অ্যাড করতে চাই, সেটা শিওর। হচ্ছে যে আহ, এই লোনটা যেটা ব্যবস্থা করা হয়েছে, যে কোভিড এর কারণে যেটা স্পেশাল লোন আমরা বলছি যে পুনর্বাসনের জন্য, এই লোনটা যারা সাধারণত চাকরি হারিয়ে দেশে নিঃস্ব অবস্থায় ফেরত এসেছেন, একমাত্র তারাই এই লোনটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমাদের অনেকেই আছেন যারা হয়তো ছুটিতে এসেছিলেন, কিন্তু এখন তারা ফেরত যেতে পারছেন না কারণ ফ্লাইট বন্ধ। বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে, যার কারণে তারা যেতে পারছেন না। অনেকে দেখা যাচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু উনাদের আবার ইন্টেনশন আছে যে উনারা আবার বিদেশে যাবে যখন সবকিছু নর্মাল এক্স্যাক্টলি। হবে, ওপেন হবে। তো সেই ক্ষেত্রে যারা পুনরায় বিদেশে যাবেন, কিংবা হচ্ছে পুনরায় বর্তমানে ছুটিতে আছেন, বা যাদের এখনো ভিসার মেয়াদ আছে, তারা এই লোনটা জন্য অ্যাপ্লিকেবল হবেন না। এটা হুম। একমাত্র যারা চাকরি হারিয়ে ফেরত এসেছেন এবং দেশে উনারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশে স্বাবলম্বী হয়ে এখানেই বসবাস করতে চান, একমাত্র তারাই হচ্ছে এই লোনটার জন্য বিবেচিত হবেন।
আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সাথে ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করি, সেখানে আমাদের অনেক ধরনের কোয়েরিজ আসে যে দেখা যাচ্ছে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে যে যোগাযোগ করেছেন, ওনারা বলেছেন এখনো লোন প্রসিজার শুরু হয় নাই, বা এখনো হচ্ছে ওনারা হয়তো প্রপার তথ্যটা দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে কিংবা লোন আপনাদের মনে হয়তো সন্দেহ হতে পারে যে লোন কিনা বা হবে কিনা বা পাবো কিনা। তো তাদের জন্য, যাদের মনে আসলে সামান্য সন্দেহ আছে, তাদের জন্য একটু বলতে চাচ্ছি যে লোনটা এখনো ফর্মালি দেওয়া শুরু হয় নাই। এখন শুধুমাত্র আবেদন ফর্ম গ্রহণ করা শুরু হয়েছে, যেটা 15ই জুলাই থেকে শুরু হয়েছে। ব্যাংকগুলো বর্তমানে আবেদন পত্রগুলো তারা রিসিভ করছে। রিসিভ করার পরে তারা সেগুলো যাচাই বাছাই করবে। সবাই তো আর লোন পাবে না, কারণ অ্যামাউন্ট হচ্ছে 200 কোটি টাকা। 200 কোটি টাকা আমাদের যত প্রবাসী আছেন কিংবা যারা আছে ফেরত এসেছেন, এরকম 200 কোটি টাকা 5 লক্ষ টাকা করে দিলে খুবই ন্যূনতম একটা অ্যামাউন্ট। সুতরাং ওনাদের যে ক্রাইটেরিয়া আছে, যেগুলো শর্ত আছে, এই শর্তগুলো যারা ফিল আপ করতে পারবে, যারা যথার্থভাবে প্রপার ডকুমেন্টেশন হচ্ছে দিতে পারবে এবং সব কাগজপত্র ঠিকভাবে দেখা যাচ্ছে সাবমিট করতে পারবে, যাচাই বাছাই করে ওনারা হয়তো সশরীরে যাবে। কারণ এখানে যে লোনটা দেয়া হয়েছে সেটা দেয়াই হচ্ছে যে তাদের কর্মসংস্থান, তারা কি কর্মসংস্থান করছে তাদের ভিজিবল দেখাতে হবে যে আমি এই এক্স্যাক্টলি। জিনিসটা করছি, এজন্য আমার টাকা অর্থের প্রয়োজন। আপনি যদি ভিজিবল কিছু না দেখান, তাহলে সেই ক্ষেত্রে আপনি লোন সুবিধা অবশ্যই পাবেন না। তো ব্যাংকেরও যাচাই বাছাই করতে সময় প্রয়োজন। বর্তমানে আবেদনপত্র গ্রহণ চলছে। তো আপনারা আবেদন করতে পারেন, কিন্তু সবাই যে লোনটা পাবেন এমন কোনো তা কিন্তু না, বাধ্যবাধকতা একদম আসলে না। আসলে নাই। যাতে, এবং এটা সব লোনের ক্ষেত্রে, আজকে শুধু এই লোনটার ক্ষেত্রে না, আমরা যদি সাধারণত ব্যাংকে যে কোনো লোনের জন্য অ্যাপ্লাই করতে চাই, সেখানেও আমাদের সবকিছু যাচাই বাছাই করে আমরা লোন পেতেও পারি, আমরা নাও পেতে পারি। নাও তবে পেতে পারি, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, তবে এটা গভর্নমেন্টের একটা অনেক ভালো ইনিশিয়েটিভ, যেটা অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই। আচ্ছা আপু, আমি ছোট একটু ইন্টারাপ্ট করি। আমাদের একজন ভিউয়ার উনি একটা কমেন্ট করেছেন দুরন্ত পথিক জয়, যে ভাই প্রত্যয়ন পত্র নিতে বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট নিলে হবে তো? তো আমি ভাইকে যেটা বলতে চাই, আপনি যে মাই রেমিটেন্সটা প্রেরণ করেছেন, সেটা আপনাদের ব্যাংকে অবশ্যই একটি স্টেটমেন্ট আছে। আপনি যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পান বা যে মাধ্যমে আপনি রেমিটেন্সটা পাঠিয়ে থাকেন, অবশ্যই বৈধভাবে। তো সেইখান থেকে আপনাদের স্টেটমেন্টটা গ্রহণ করতে পারেন, এবং এই স্টেটমেন্টটাই আপনাদেরকে সাবমিট করতে হবে। আপু, আমি তা আরেকটা ছোট একটু আরেকটা আমরা ভাইয়া, আমি কমেন্ট। আমি এই প্রশ্নটার আরেকটা উত্তর দিতে চাই। সেটা হচ্ছে প্রত্যয়ন পত্র। আমরা যেটা হুম প্রত্যয়ন পত্র বলছি, এই প্রত্যয়ন পত্রটা কিন্তু ডেমো বা জেলা জনশক্তি অফিস থেকে আপনাদেরকে সংগ্রহ হুম হুম। সংগ্রহ করতে হবে। এটা কিন্তু আপনারা ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন না। এই প্রত্যয়ন পত্রটা ব্যাংক থেকে আপনাকে অ্যাকচুয়ালি শুধু স্টেটমেন্ট, আপনার রেমিটেন্স ব্যাংক আপনি যে, হ্যাঁ, স্টেটমেন্টটা নিতে হবে। জি, এক্স্যাক্টলি, আপনি যে বৈধ পথে রেমিটেন্স পাঠাইছেন, এইটা আপনি হচ্ছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন সেটাই। যে আমি বৈধ পথে পাঠাইছি। কিন্তু এই লোনটা অ্যাপ্লিকেশন করার জন্য, দরখাস্ত করার জন্য যে প্রত্যয়ন পত্রটা প্রয়োজন, সেখানে আপনাদের কিছু নির্দিষ্ট কাগজপত্র সহ আপনাদেরকে সশরীরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, আপনার নিকটস্থ যে কোনো জেলা এর কর্মসংস্থান জন্য ও জনশক্তি অফিসে এসে আপনারা এই প্রত্যয়ন পত্রটা সংগ্রহ ওটা করবেন। সংগ্রহ দেন করতে হবে। দেন প্রবাসী কল্যাণ ব্যাংকে যে আপনারা লোনের অ্যাপ্লিকেশনটা করবেন, কিন্তু প্রত্যয়নপত্র একমাত্র ডেমো অফিস থেকেই নিতে হবে। এক্স্যাক্টলি। আপু, আমরা আবুল হাশেম সাহেবের একটা আমরা কমেন্ট নিতে চাই। সেটা হলো যে আমি জানুয়ারি মাসের 31 তারিখে দেশে এসেছি, আমি কি সরকারি সহায়তা পাইবো? জি, আপনি সরকারি সহায়তা, যদি আপনি লোন ফ্যাসিলিটি বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই আপনি লোন ফ্যাসিলিটি পাবেন। কিন্তু আপনি যেহেতু জানুয়ারি মাসে এসেছেন, সুতরাং আপনি অভিবাসী পুনর্বাসন লোন, যেটা কোভিড এর কারণে বর্তমানে যে স্কিমটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, আপনি এই স্কিমের আওতায় এই লোনটা পাবেন না। পাবেন না। কিন্তু জি, কিন্তু আপনি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক নর্মালি যে যে ধরনের লোনগুলো দিয়ে থাকে, ঋণ দেয়া থাকে বা সহায়তা। আপু, পুনর্বাসন এই লোন। বিষয়ে আমার মনে হয় আপনি যদি আমাদের অডিয়েন্সকে একটু ডিটেলস বলতেন যে জি, আমার। আম, জি। প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণত হচ্ছে দুই ধরনের, যারা সবসময় দুই ধরনের লোন সুবিধা প্রবাসীদেরকে প্রদান করে থাকে। একটা হচ্ছে অভিবাসন ঋণ, যেটা হচ্ছে যারা বিদেশে যেতে ইচ্ছুক, দেখা যাচ্ছে তাদের সব প্রসিজার গুলো কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের কাছে ওয়ার্ক পারমিট আছে, তাদের ওখানে যাওয়ার চুক্তিপত্র আছে, তারা বিএমইটি তে বৈধ পথে যাওয়ার জন্য যত প্রসিজার আছে, তারা সেই সব প্রসিজার গুলো দেখা যাচ্ছে কমপ্লিট করছে এবং তারা বিদেশে যাবে,
সেই ক্ষেত্রে তারা এই সকল কাগজপত্র দেখিয়ে যে আমার চুক্তিপত্র আছে, আমি বিদেশে যে কাজ করব এবং কাজ করার ফলে আমি লোনের যে ঋণটা আছে, সে মাসিক যে কিস্তিটা আছে আমি সেটা পরিশোধ করার যোগ্য এবং আমি সময় মতো সেগুলো পরিশোধ করব, এই শর্তগুলো মেনে যখন তারা প্রবাসী কল্যাণ ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবে, তখন প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের সকল কাগজপত্র যাচাই বাছাই করে তাদেরকে অভিবাসন ঋণ প্রদান করে থাকে। এটা হচ্ছে একটা ঋণ তারা প্রদান করে থাকে। এই ক্ষেত্রে তারা এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা একটু বেশি হয়ে থাকে। এক্ষেত্রে ইন্টারেস্টটা রেট যেটা হয় সেটা হচ্ছে শতকরা 9 টাকা, মানে 9%, 9% সুদে 9%। তারা হচ্ছে এই অভিবাসন ঋণটা হচ্ছে প্রদান করে থাকে। এবং এটা হচ্ছে একটা স্বল্পমেয়াদী, সাধারণত যারা আমাদের দেশ থেকে অন্য দেশে কাজের জন্য শ্রম অভিবাসন করে থাকে তাদের ম্যাক্সিমামেরই চুক্তি থাকে 2 বছরের। সুতরাং এই 2 বছরকে মাথায় রেখে প্রবাসী কল্যাণ ব্যাংক এই ঋণটা প্রদান করে থাকে। তবে কিছু দেশের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে এই যে কিস্তিটা থাকে সেটাও তার চাকরির মেয়াদ কতদিন সেটার উপরই নির্ধারণ করে থাকে। এটা দেশ ভেদে কিছুটা ভ্যারিয়েশনও হয়ে থাকে, কোনোটা কম কোনোটা বেশি, এটা প্রবাসী কল্যাণ ব্যাংক নির্ধারণ করে দেয়। আর আরেকটা হচ্ছে যে যারা বিদেশ থেকে ফেরত এসেছে, ফেরত আসার পরে তারা দেখা যাচ্ছে দেশে কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, তারা বিভিন্ন ধরনের এটা যেটাকে আমরা পুনর্বাসন ঋণ বলে থাকি, সেটা হচ্ছে তারা কিছু নির্দিষ্ট তারা খাত আছে, এই খাতগুলোতে তারা পুনর্বাসন ঋণটা প্রদান করে থাকে। যেমন কৃষি ঋণ প্রকল্প, তারপর কৃষি নির্ভর শিল্প প্রকল্প, মুরগির খামার, মৎস্য চাষ, বায়ো গ্যাস প্ল্যান্ট, সৌর জ্বালানি খাত, তথ্য প্রযুক্তি নির্ভর খাত, একটি খামার একটি বাড়ি প্রকল্প, নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র কুটির শিল্প প্রকল্প, গরু মোটা তাজাকরণ, দুগ্ধ উৎপাদনকারী খামার প্রকল্প। এই সকল ক্ষেত্রে যারা এই জিনিসগুলো করতে আগ্রহী তারা হচ্ছে এই পুনর্বাসন ঋণটা পেতে পারে। এবং পুনর্বাসন ঋণের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ঋণের সুদের হারটা হয় 11%। তো যারা হচ্ছে বিদেশ থেকে ফেরত এসছে বা বিদেশে সামনে যেতে আগ্রহী, উভয় ধরনের ব্যক্তি হচ্ছে প্রবেশ কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে পারে। সেক্ষেত্রে সুদের হার আলাদা হবে, কোনোটা 9%, কোনোটা 11%, এবং কোনোটা সেখানে ক্রাইটেরিয়া ডিফারেন্ট আছে, অ্যাপ্লিকেশন প্রসিজার গুলো ডিফারেন্ট আছে। এই সবকিছু আসলে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে প্রসেস করে ওনাদের কাছ থেকে এই সুবিধাগুলো গ্রহণ করতে পারবে। কিন্তু অবশ্যই পথ খোলা আছে যে প্রবাসীরা এই সুবিধাগুলো ভোগ করতে পারবে। থ্যাংক ইউ আপু, আপনি আসলে মানে আমাদের মনে হয় যে আমাদের যারা অডিয়েন্স আছেন তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন। তো সেক্ষেত্রে যেমন বলতে হয় যে আপনি আমাদের ইন্টারেস্ট রেটটা বলে দিয়েছেন। তো আমাদের যারা প্রবাসী আছেন হয়তো আমাদের অনেক প্রবাসী আছেন যারা 1 মার্চ তার আগে এসেছেন। তারা হয়তো মনে করছেন যে হয়তো আমাদের জন্য কিছুই নেই। আপনাদের আশাহত হওয়ার কোনো কোনো আমি বলতে চাই আপনাদের আশাহত হওয়ার আসলে কিছু নেই। আপনারাও যে কোনো ধরনের সহায়তা, সেটা আর্থিক লোন সহায়তা বা অন্যান্য সহায়তা পাবেন। এবং বর্তমানে আমাদের সরকার এই ধরনের সহায়তা দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট আছেন। আর আপনাদের যে কোনো ধরনের তথ্য সহায়তার জন্য তো আমরা আছি। আপনাদের আমাদের মাইগ্রেশন রিসোর্স সেন্টারে সবসময় আপনাদের স্বাগতম। আপনাদের যে কোনো ধরনের সহায়তা বা যে কোনো ধরনের তথ্য প্রয়োজনের জন্য আমাদের বিভিন্ন মাধ্যমে আপনারা আমাদেরকে রিচ করতে পারেন। তো ভাইয়া, এই আমি একটা শিওর জিনিস শিওর আসলে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে প্রবাসীদের মানে কল্যাণের জন্য আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারা কিন্তু সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের অনেক গুরুত্বপূর্ণ অনেক এবং স্কিম নিয়েছেন। মানে হ্যাঁ, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ গুলো করেছে। নিয়েছেন। এবং এক্স্যাক্টলি। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে কোভিডের কারণে পুনর্বাসন ঋণ। যে তো পুনর্বাসন এটা ঋণ। আমরা যেটা প্রথম থেকেই বলছি যে এটা হচ্ছে 200 কোটি টাকার একটা প্রকল্প। আমরা এটাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে 500 কোটি টাকার একটা অনুদান প্রদান করেছেন। কিন্তু এটা কিভাবে এটা প্রবাসীদের প্রদান করা হবে কিংবা কিভাবে এটা প্রসিজার হবে, এটা কিভাবে দেয়া হবে, এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখনো বিচার বিবেচনা করছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। তো এটা সময়ের মানে আমরা সঠিক সময়ের জন্য আসলে অপেক্ষা করব। অপেক্ষা করছি। হয়তো খুব শীঘ্রই প্রবাসীদের জন্য আরো কিছু সুখবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিতে পারবে।
আমরা আরেকটা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যেটা বলে আজকে টোটাল আলোচনা করেছি সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, সুবিধা দিয়ে থাকছে, হ্যাঁ। সুবিধা দিয়ে থাকছে, এবং কিভাবে লোন সুবিধাগুলো আপনারা পেতে পারেন। তবে ইতিমধ্যে আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে আরো কিছু বিষয় উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে মানবিক সহায়তার একটা বিষয় নিয়ে আমরা হুম হুম বিভিন্ন হুম। সময় পোস্ট দিয়েছি। তো এই মানবিক সহায়তা যেটা হচ্ছে, এই মানবিক সহায়তা যারা আহ, পহেলা অক্টোবরের পরে, মানে এটাও আলটিমেটলি কোভিড এর কারণেই যারা চাকরি হারিয়ে দেশে ফেরত এসেছে তারা এই মানবিক সহায়তাটা পাবে, কিন্তু এই মানবিক সহায়তাটা কি পরিমাণে দেওয়া হবে, কি 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 দেওয়া হবে বা কতটুকু দেওয়া টাকা হবে? কতটুকু দেওয়া হবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে নিকটস্থ ডেমো অফিসে মানবিক সহায়তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম মানে আবেদনগুলো গ্রহণ প্রক্রিয়া চলছে। সুতরাং আপনারা যদি এই মানবিক সহায়তার জন্য আবেদন করতে চান তাহলে আপনারা আপনাদের নিকটস্থ জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসে গিয়ে আপনারা যে যে কাগজপত্র লাগবে এই কাগজপত্রগুলো জেনে আপনারা হচ্ছে আবেদনটা করতে পারেন। তাহলে জি, উনারা পরবর্তীতে যাচাই বাছাই করে যেটা আপনাদের জন্য, মানবিক সহায়তা এবং লোন এক জিনিস না, আমি বারবার এই জিনিসটাই বলার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি। মানবিক সহায়তা এবং লোন এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। সুতরাং আপনারা দুইটার মাঝে ডিফারেন্সেস একটু বুঝে আপনারা সে অনুযায়ী আপনারা মানে স্টেপ নেন, পদক্ষেপ নিবেন। পদক্ষেপ নেন। আমরা আশা করছি আপনারা উপকৃত হবেন। আর লোনের জন্য আসলে যে ধরনের ডকুমেন্টস দরকার, যেটা আপনার পুনর্বাসন ক্ষেত্রে যেসব প্রবাসীরা আছেন, আমরা কিন্তু ডকুমেন্টস গুলি বলে দিয়েছি। আপু, আমার কি মনে হয়, আমার মনে হয় যে আমি ডকুমেন্টস গুলো আরেকবার বলে দিই, কারণ আমি ডকুমেন্টস এর জন্য আমাদের প্রবাসীর যারা ভাই বোনেরা আছেন ওনারা অনেক সময় এটা বুঝতে পারেন না, বা ডকুমেন্টস কি কি লাগবে কাগজপত্র তারা জানতে ওনাদের কিছু হ্যাসেল ফেস করতে হয়। আমি মনে হয় এটা আরেকবার মনে হয় বলে দিলে ভালো হয় আপু। জি, সেটা আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হলো যে আপনার পাসপোর্টের ফটোকপি, আবেদনপত্র, দেশে ফেরত আসার কারণ ব্যাখ্যা করে, আর রেমিটেন্স প্রেরণের প্রমাণ, যেটা ব্যাংক স্টেটমেন্ট, বহির্গমনের ছাড়পত্রের কপি, ভিসা কপি, আইডি কপি অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন সেখানকার পরিচয়পত্র বা ইকামা কপি, আউটপাসের কপি, বিমানের টিকিটের কপি, আর অ্যারাইভাল বা ডিপার্চার সিলের কপি। তো এই 9টা ডকুমেন্টস আপনাকে অবশ্যই লাগবে আপনার ঋণ প্রাপ্তির ক্ষেত্রে। আর আমার মনে হয় আপু, আমরা আমাদের যে আমরা টাইমে একদম শেষের দিকে চলে এসেছেন। তো আপনি যদি আমাদের অডিয়েন্সের দিকে কিছু শেষ কিছু কথা বলতে চান। জি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় যাতে আমাদের দ্বারা অভিবাসী তথ্য কেন্দ্রের মাধ্যমে আমাদের অভিবাসীরা যাতে উপকৃত হয় এই জন্য আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি বিভিন্ন সময় পোস্ট দিয়েছি। তো এই এক্স্যাক্টলি। বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো জায়গাতে বুঝতে সমস্যা থাকে আপনারা আমাদের পোস্ট গুলো যদি ফলো করেন তাহলে আপনারা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন। আজকের এই লাইভটা শেষ হওয়ার পরে অভিবাসন ঋণ, পুনর্বাসন ঋণ এবং এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই সংক্রান্ত একটা পোস্ট আমরা আবার আপনাদের সুবিধার্থে দেব, যাতে আপনারা ইজিলি এই জিনিসগুলো মানে পড়তে পারেন বুঝতে এবং পারেন, আপনারা জানতে পারেন, বা আপনাদের সুবিধাটা নিতে অবগত পারেন। থাকছে। আর জি, তাছাড়াও আমাদের লাইভটা আপনাদের আমাদের ফেসবুক পেজে থাকছে। আপনার যে কোনো ধরনের কোশ্চেন আপনারা পরবর্তীতেও আমাদের এই ভিডিওতে করতে পারেন। আমরা চেষ্টা করবো, আমাদের যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন গুলি ক্লারিফাই করার জন্য। তো জি, আজকে আমাদের লাইভ এই পর্যন্তই। আমাদের অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে রিসোর্স সেন্টার বা এমআরসি বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আপনাদের বেস্ট সার্ভিসটা প্রোভাইড করার জন্য। যে কোনো ধরনের তথ্য সেবা আমরা আপনাদেরকে প্রোভাইড করতে চাই। আর তাছাড়া আমাদের আপু রেনুমা আপু বারবার বলে দিয়েছেন কিভাবে আমাদের যোগাযোগ করতে হবে। তাছাড়া আমাদের ফেসবুক স্ক্রলের নিচে যে আপনাদের ফেসবুক স্ক্রল দেখা যাচ্ছে, এই ফেসবুক স্ক্রল থেকে আপনারা খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো জানতে পারবেন। তো আজকে আপু এটুকুই। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। আর শেষ কথা, আপনাদের টাকাতে আমাদের দেশে অর্থনীতি গতিশীল। তো আপনাদেরকে সশস্ত্র সালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।